আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই nbs24.org শিরোনাম। ইসরায়েলের মানচিত্রে যুক্ত হচ্ছে গাজা, হামাসকে শর্ত মানার হুমকি। ভয়ঙ্কর ষড়যন্ত্রে শামিল বিশ্বাসঘাতক জর্ডান, ক্ষুধার্ত গাজাবাসীর সাথে এ কেমন প্রহসন। ইসরায়েলের হামলায় ৮০ ফিলিস্তিনি নিহত, অনাহারে ১৪ জনের মৃত্যু। ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করবে নেদারল্যান্ডস, কট্টরপন্থী ২ মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা। রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন করছে আরাকান আর্মি। এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত এক, যুদ্ধবিরতি লঙ্ঘন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইসরায়েলের মানচিত্রে যুক্ত হচ্ছে গাজা, হামাসকে শর্ত মানার হুমকি। গাজা উপত্যকা একদিকে চলছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে পরিকল্পিতভাবে হাসপাতাল ও বেসামরিক অবকাঠামো উড়িয়ে দিচ্ছে দখলদার বাহিনী। ১.৫ বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে ইতোমধ্যে গাজার প্রায় ৯০% এলাকা অবৈধভাবে নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি সেনারা। এখন এসব দখলকৃত অঞ্চল ইসরায়েলি ভূখণ্ডে যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে তেল আভিভ। ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম হারেজ এক বিস্ফোরক প্রতিবেদনে জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার বাফার জোনগুলো প্রথম ধাপে নিজেদের মানচিত্রে যুক্ত করতে চান। হামাসের যদি যুদ্ধবিরতিতে রাজি না হয়, তাহলে দ্রুত পুরো গাজা উপত্যকা দখলে নেওয়ার ঘোষণাও রয়েছে তার পরিকল্পনায়। এসব নিয়ে তিনি মন্ত্রিসভায় একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছেন, যার জন্য যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে গাজাকে দখল ও ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা ঘিরে নেতানিয়াহু সরকারের অভ্যন্তরে দেখা দিয়েছে ফাটল। দুর্ভিক্ষ কবলিত গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার প্রশ্নে মতবিরোধে জড়িয়েছে কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেচেলাস স্মোট্রিচ। তিনি প্রশাসন থেকে পদত্যাগের হুমকি দিয়ে বসেন, যা নেতানিয়াহু সরকার পতনের সম্ভাবনা তৈরি করে। তবে পরিস্থিতি সামাল দিতে গাজাকে ইসরায়েলের অংশ হিসেবে যুক্ত করার প্রস্তাব সামনে এনে সরকার টিকিয়ে রাখার কৌশলে ফিরেছেন নেতানিয়াহু। এই প্রসঙ্গে অর্থমন্ত্রী স্মোট্রিচ পরে বলেন, হামাসকে নির্মূল করা ইসরায়েলের প্রধান লক্ষ্য। রাজনৈতিক কারণ যদি সেই লক্ষ্য থেকে সরে আসা হয়, তবে তা হবে ভয়াবহ নিরাপত্তা হুমকি। তিনি সতর্ক করে আরো বলেন, গাজা দখলের প্রয়াসে আন্তর্জাতিক মহল কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। ইসরায়েলের নেতৃত্বের এসব ঘোষণা ও কৌশল গাজা সংকটকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। এখন শুধু প্রশ্ন, ইসরায়েল কি সত্যি গাজাকে চূড়ান্তভাবে নিজেদের মানচিত্রে যুক্ত করবে, নাকি এটি আন্তর্জাতিক চাপের মুখে আরও একটি ব্যর্থ আগ্রাসী প্রচেষ্টা হয়ে থাকবে। ভয়ঙ্কর ষড়যন্ত্রে শামিল বিশ্বাসঘাতক জর্ডান, ক্ষুধার্ত গাজাবাসীর সাথে এ কেমন প্রহসন। আকাশে গর্জে উঠছে যুদ্ধবিমান, আর মাটিতে কাঁদছে ক্ষুধার্ত শিশুরা। এটাই আজকের গাজার নির্মম বাস্তবতা। এর মধ্যে শুরু হয়েছে এক অদ্ভুত প্রহসন। ইসরায়েলের মিত্ররা একদিকে গাজার জনগণের জন্য চাল, ডাল, ওষুধের হাহাকার দেখছে, আর অন্যদিকে আকাশ থেকে ফেলছে কিছু খাবারের প্যাকেট। এই মানবিক সহায়তার আড়ালে চলছে নিষ্ঠুর রাজনৈতিক এক নাটক। সম্প্রতি জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের দখলদার বাহিনীর সঙ্গে যৌথভাবে গাজায় এয়ারড্রপ অভিযান চালিয়েছে। ইসরায়েলি সামরিক শাখা সিওজিএটি জানিয়েছে, সোমবার উত্তর ও দক্ষিণ গাজায় মোট 20টি প্যালেট ফেলা হয়েছে। তাদের দাবি, এটি নাকি মানবিক সংকট মোকাবেলার প্রচেষ্টা। কিন্তু গাজার মিডিয়া অফিস বলছে, একই দিনে মাত্র 73টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে, যা 2 মিলিয়নেরও বেশি মানুষের জন্য অপ্রতুল। আর যেসব সহায়তা আকাশ থেকে ফেলা হয়েছে, তার বেশিরভাগই পড়েছে যুদ্ধক্ষেত্রে কিংবা সেনা পোস্টের কাছাকাছি, সেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না। এমনকি পাল্টে পড়ে অনেক সময় জনবহুল এলাকায় প্রাণহানিও ঘটেছে। দেখা গেছে সহায়তার লুটপাটও ঘটেছে ইসরায়েলি বাহিনীর সামনেই। মানবাধিকার সংস্থাগুলোর মতে, এই এয়ারড্রপ মানবিক সহায়তা নয়, বরং দখলদারদের প্রচারণা চালানোর একটি হাতিয়ার। তাদের ভাষায়, এটি মূলত বিশ্ববাসীর চোখে ধুলো দেওয়ার এক কৌশল। গোপন এক প্রতিবেদনে বলা হয়েছে, 3 দফা বিমান থেকে ফেলা সব পণ্যের পরিমাণ মিলে 2টি ট্রাকের মালামালও হয় না, অথচ প্রতিদিন হাজার হাজার পরিবার বেঁচে থাকার জন্য খাদ্য ওষুধের অপেক্ষায় থাকে। গাজা সরকারি মিডিয়া অফিসে এই কার্যক্রমকে সরাসরি নিষ্ঠুর এয়ারশো বলে অভিহিত করেছে। তাদের মতে, এসব প্রতীকী সহায়তা শুধু বিশ্ববাসীর চোখে কিছু করা হচ্ছে এমন দেখানোর চেষ্টা, বাস্তবে সীমান্ত বন্ধই রয়ে গেছে। অভাব রয়ে গেছে ওষুধ, শিশু খাদ্য, বিশুদ্ধ পানির সবকিছুতেই। তারা স্পষ্ট বলেছে, একমাত্র সমাধান হলো অবরোধ তুলে নেওয়া, সীমান্ত খুলে দেওয়া এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা অবাধে প্রবেশের সুযোগ দেওয়া। বিশেষজ্ঞদের মতে, এই প্রতীকী সাহায্য বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে থাকার পথ মাত্র। এতে দখলদারিত্বও পোক্ত হচ্ছে। গাজার আকাশে প্রতিদিন উড়ে চলেছে সহায়তা প্যাকেটবাহী বিমান, কিন্তু নিচে কাতর জনগণের ভাগ্য বদলাচ্ছে না, বরং প্রতিটি প্যাকেট যেন তাদের বুকে চেপে বসা এক নিষ্ঠুর বাস্তবতা নতুন অধ্যায় হয়ে উঠেছে। ইসরায়েলের হামলায় 80 ফিলিস্তিনি নিহত, অনাহারে 14 জনের মৃত্যু।
ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৮০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া ইসরায়েল অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অনাহারে নতুন করে আরও ১৪ ফিলিস্তিনি মারা গেছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার ২৯ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৮০ জন নিহত হয়েছেন। একই সঙ্গে ক্রমবর্ধমান দুর্ভিক্ষে আরও ১৪ ফিলিস্তিনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২টি শিশুও রয়েছে বলে সোমবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করার পর অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে, যাদের মধ্যে ৮৮ জনই শিশু। সম্প্রতি গাজায় খাদ্য সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি বছরের মার্চ মাসে ইসরায়েল পুরোপুরি অবরোধ আরোপ করে, আর যা মে মাসে আংশিক তুলে নেওয়া হলো এখনো সীমিত পরিমাণে ত্রাণ ঢুকছে। জাতিসংঘ ত্রাণ সংস্থাগুলো সতর্কতা সত্ত্বেও প্রয়োজনীয় সাহায্য ঢুকতে পারছে না। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা UNRWA এর প্রধান ফিলিপে লাজারিনি জানান, গাজা অবস্থানরত তার সহকর্মীরা মানুষজন কেমন অবস্থায় দেখছেন যেন তারা না বেঁচে আছে না মরেছে। জাতিসংঘের একটি সম্মেলনে তিনি বলেন, শুধু ক্ষোভ বা নিন্দা জানানো যথেষ্ট নয়, অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে, দুর্ভিক্ষ রোধ করতে হবে এবং বন্দীদের মুক্ত করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কটল্যান্ড সফরে সাংবাদিকদের বলেন, গাজায় প্রকৃত অর্থে দুর্ভিক্ষ চলছে এবং ইসরায়েলি অবস্থার জন্য বড় ধরনের দায় বহন করে। ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা গাজার কিছু অংশে হামলা স্থগিত রাখবে এবং নতুন করিডোর খুলবে যাতে ত্রাণ প্রবেশ বাড়ানো যায়। জাতিসংঘের উদ্যোগকে স্বাগত জানালেও সংস্থাটির মানবিক প্রধান বলেন, সাহায্যের পরিমাণ আরও বাড়াতে হবে। আল জাজিরার সাংবাদিক তারে আবু আজম জানান, ইসরায়েল যেসব মানবিক বিরতির কথা বলছে সেগুলো আসলে খুবই সীমিত এবং কয়েক ঘন্টার জন্য হয়, যা নির্দিষ্ট কিছু এলাকায় কার্যকর থাকে এবং এতে আন্তর্জাতিক কোনো তদারকি থাকে না। এদিকে গাজায় শিশু খাদ্যের ঘাটতিও মারাত্মক আকার ধারণ করেছে। গাজা সিটির আল শিফা হাসপাতালে এক চিকিৎসক আল জাজিরাকে জানান, অপুষ্টিজনিত কারণে শিশু মোহাম্মদ ইব্রাহিম আদাস মারা গেছে, কারণ তার জন্য প্রয়োজনীয় ফর্মুলা দুধ পাওয়া যায়নি। ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করবে নেদারল্যান্ডস। কট্টরপন্থী ২ মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা। গাজায় চলমান অসহনীয় অযৌক্তিক পরিস্থিতির নিন্দা জানাতে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করবে নেদারল্যান্ডস। দেশটির সরকার এই ঘোষণা দিয়েছে। পাশাপাশি তারা ইসরায়েলের ২ কট্টর ডানপন্থী মন্ত্রীকে নেদারল্যান্ডস প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। সোমবার রাতে প্রকাশিত এক সরকারি চিঠিতে জানানো হয়, ইতামের বেন গভির ও বেজালেল স্মোট্রিচ এই ২ ইসরায়েলি মন্ত্রীকে নেদারল্যান্ডসে প্রবেশ করতে দেওয়া হবে না। ডাচ সরকার তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তারা বারবার ফিলিস্তিনের বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দিয়েছেন এবং গাজা উপত্যকার জাতিগত নিধন দাবি করেছেন। রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন করছে আরাকান আর্মি। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের উপর দমনমূলক আচরণের অভিযোগ উঠেছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি AA এর বিরুদ্ধে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা HRW এক প্রতিবেদনে জানিয়েছে, দখলকৃত এলাকাগুলোয় রোহিঙ্গাদের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে এই গোষ্ঠী। চলাফেরায় বিধিনিষেধ, লুটপাট, খেয়াল খুশিমতো আটক, মারধর, জোরপূর্বক শ্রম ও শিশুদের নিয়োগ চালিয়ে যাচ্ছে তারা। HRW এশিয়া অঞ্চলের পরিচালক অ্যালেন পিয়ারসন বলেন, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী যে ধরনের নিপীড়ন চালিয়েছে, আরাকান আর্মি এখন সেই পথেই চলছে। এসব আচরণ অবিলম্বে বন্ধ করা উচিত। ২০২৩ সালের নভেম্বরে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে নতুন করে সংঘর্ষে জড়ানোর পর আরাকান আর্মি নিয়ন্ত্রণে আসে উত্তর রাখাইনের বহু এলাকা। সে সময় তারা প্রতিশ্রুতি দিয়েছিল সব জাতিগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলা হবে, কিন্তু বাস্তবে রোহিঙ্গারা বলছেন তাদের উপর চলছে বৈষম্যমূলক ও কঠোর শাসন। ২০২৫ সালে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বুথিডং থেকে বাংলাদেশে পালিয়ে আসা ১২ জন রোহিঙ্গার সঙ্গে কথা বলেছে HRW। তাদের একজন ৬২ বছর বয়সী রোহিঙ্গা বলেন, আমরা ঘর থেকে বের হতেও পারতাম না, মাছ ধরা, চাষাবাদ সবই নিষিদ্ধ ছিল, কেউ কেউ একে অপরের কাছে ভিক্ষা করে চলত। রোহিঙ্গারা এখন নিপীড়নের মুখে পড়েছে। দুই দিক থেকে, একদিকে মিয়ানমার সেনাবাহিনী, অন্যদিকে আরাকান আর্মি। এই দুই পক্ষই নির্বিচারে হত্যা, অগ্নিসংযোগ ও বেআইনি নিয়োগ সহ সহিংসতা চালিয়েছে। ২০২৩ সালের শেষ দিকে রাখাইন ও চীন রাজ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ৪ লাখের বেশি মানুষ। বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় ২ লাখ রোহিঙ্গা। আরাকান আর্মি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াতের জন্য পাস চালু করেছে, যার জন্য প্রতিদিন দিনে হতো ৩ থেকে ৫ হাজার কিয়াত। অনুমতি ছাড়া বাইরে পেলে অনেককে আটক করে নিয়ে যাওয়া হতো, যার অনেকে আর ফিরে আসেননি। একজন জানান, গত ১ বছরে তাকে পরিবারসহ ৫ বার গ্রাম পাল্টাতে হয়েছে। তিনি বলেন, এক গ্রাম থেকে আরেকটিতে যেতে হলে অনুমতি লাগতো, যা খুব কম সময়ে দেওয়া হতো। দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত ১, যুদ্ধবিরতি লঙ্ঘন। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ফের যুদ্ধবিরতির শর্ত ভেঙে দক্ষিণ লেবাননে এক সাধারণ নাগরিককে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, এই হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও এখনো ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। মঙ্গলবার ২৯ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। সোমবার ২৮ জুলাই লেবাননের দক্ষিণাঞ্চলে বিনত জবেল জেলায় একটি মোটরসাইকেল লক্ষ্য করে এই ড্রোনই
হামলা চালানো হয়। লেবাননের জাতীয় বার্তা সংস্থা বা এনএনএ জানায়, নিহত ব্যক্তি একজন বেসামরিক নাগরিক। 2023 সালে অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল লেবানন সংঘর্ষ পরবর্তীতে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয় 2024 সালে সেপ্টেম্বরে। এতে এখন পর্যন্ত 4,000-এর বেশি মানুষ নিহত এবং প্রায় 17,000 আহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে 2024 সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ইসরায়েলের চলতি বছরের জানুয়ারি 26 তারিখের মধ্যে দক্ষিণ লেবানন থেকে পূর্ণ সেনা প্রত্যাহার করা, কিন্তু ইসরায়েল সেই সময়সীমা অমান্য করে, যার ফলে সময়সীমা বাড়িয়ে 18 ফেব্রুয়ারি করা হয়। তবু ইসরায়েল এখনো 5টি সীমান্ত চৌকিতে সেনা মোতায়েন রেখেছে। আর যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তবে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। ইসরায়েল প্রতিদিনই প্রায় হামলা চালিয়ে যাচ্ছে দক্ষিণ লেবাননে। ইসরায়েল তাদের ব্যাখ্যায় বলে যে এসব হামলায় হিজবুল্লাহ কার্যক্রম ঠেকাতে চালানো হচ্ছে, কিন্তু এই হামলায় বহু সাধারণ নাগরিকও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লেবানন কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত যুদ্ধবিরতি 3,000-এর কাছাকাছি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 259 জন এবং আহত হয়েছেন আরও 562 জন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।